তো আমাদের 26 নম্বর প্রশ্ন কি হয়েছে, a transcription unit in DNA is defined primarily। একটা ডিএনএ ট্রান্সক্রিপশন ইউনিটকে আমরা কিভাবে নির্দিষ্ট করি, মানে ডিফাইন করি যে এটা এইটুকু হচ্ছে ট্রান্সক্রিপশন ইউনিট পুরো ডিএনএ এর মধ্যে। যেমন এটা একটা ডিএনএ আছে কি না, তো এই যে ডিএনএ এর মধ্যে এইটুকুকে আমি ট্রান্সক্রিপশন ইউনিট হিসেবে ডিফাইন করব, নির্দিষ্ট ভাবে বলবো যে এইটুকু ট্রান্সক্রিপশন ইউনিট। কিভাবে করা হয় সেটাকে প্রাইমারিলি বাই 3 রিজনস, তো এটাকে তিনটা রিজনসে ভাগ করা হয় ইন ডিএনএ এন্ড দিজ আর রেসপেক্ট টু আপস্ট্রিম এন্ড ডাউনস্ট্রিম। তাহলে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে বলেছে, মানে আপস্ট্রিম বলতে এই জায়গাটাতে, এই পাশ থেকে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম লাস্টের দিকে বলছে। আপস্ট্রিমটা থাকবে তোমার 5 ড্যাশ এন্ডে আর ডাউনস্ট্রিমটা থাকবে 3 ড্যাশ এন্ডে। তো এটা কি আছে, আপস্ট্রিম মানে এদিক থেকে এদিক সেই স্ট্রাকচারটাকে ক্রমান্বয়ে রেসপেক্টিভ মানে একটার পর একটা সাজাতে হবে, সাজিয়ে যে অপশনগুলো সেটা মার্ক করতে বলেছে। স্ট্রাকচারাল জিন, ট্রান্সপোজার্স, অপারেটর জিনস। তবে স্ট্রাকচারাল জিন ঠিক আছে, এটা একটা পার্ট, বাট এরকম সিরিয়ালি মেইনটেইন হচ্ছে না। ট্রান্সপোজার কি, এগুলোকে বলা হয় জাম্পিং জিন। এরকম জিন যে এখানে ডিএনএ আছে কিনা, এখানে জিনটা আছে, তো এটা আবার এখান থেকে এখানে চলে যাচ্ছে, এখান থেকে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। একটা ডিএনএ এর মধ্যে জিনটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, তো এটাকে জাম্পিং জিন বা ট্রান্সপোজার বলা হয়। তো এটা তো এর সঙ্গে রিলেটেড না। অপারেটর জিন এটা ল্যাক অপারেটর জিনিস, ইন্ডিউসার, রিপ্রেসার, স্ট্রাকচারাল জিন, ল্যাক অপারেটর। তো এই জিনিসটা সঠিক হবে। এটার উত্তরটা অত ভাবার বিষয় নেই, এটাকে ডিটেইলস আলোচনা করার বিশেষ কিছু আমি দেখছি না, কারণ এটা এই যে 12 এর 108 পাতায় আছে, ওখানে একটা সুন্দর করে ছবি দেওয়া আছে, ছবির মধ্যে ওই তিনটা জিনিস মেনশন আছে, তোমার প্রমোটার পার্ট, তারপরে স্ট্রাকচারাল জিন, টার্মিনেটর পার্ট। তো এটা হবে এটা সঠিক উত্তর, প্রমোটার, স্ট্রাকচারাল জিন, টার্মিনেটর। আবার এটা সেম লেখা করা। এবার হাউ মেনি মলিকিউলস অফ এটিপি এন্ড এনএডিপিএইচ আর রিকোয়ার্ড, কত অণু এটিপি আর এনএডিপিএইচ এর প্রয়োজন হবে ফর এভরি মলিকিউলস অফ CO2 ফিক্সড ইন দা কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলের প্রত্যেকটা সাইকেলে একটা CO2 কে ফিক্স করার জন্য, এভরি CO2 ফিক্স করার জন্য কত অণু তোমার এটিপি লাগবে এবং কত অণু এনএডিপিএইচ লাগবে। তো এটা মানে এটা এটা পরে এটা রিভিশনও করার দরকার নেই, এনসিইআরটি তে এই জিনিসটা এতবার লেখা আছে। এদিকে স্টার্টিং যখন এক্সপেরিমেন্ট গুলো শেষ হচ্ছে ওখানে লেখা আছে যে কত অণু জল প্রয়োজন, কেন প্রয়োজন, 12 অণু জল কেন প্রয়োজন, 12। তো এরকম তাছাড়া ইন এন্ড আউট বলে একটা ছক আছে, এই যে 218 পাতার দিকে বা 218 পাতার পরের দিকে ইন এন্ড আউট বলে ছক আছে। 218 পাতায় ইন এন্ড আউট ছক আছে, ওই ছকের মধ্যে সুন্দর করে লিখে দেওয়া আছে। এছাড়া ওখানে একদম উপরের দিকে লাইনে মেনশন করা আছে। তো এটা মানে এটা খুবই ইজি কোশ্চেন, এটাকে রিভাইজ ওখানে এতবার পড়া হবে যে অমনি রিভাইজ হবে, এটা রিভাইজ দিতে হয় না। তাছাড়া যখন নিশ্চয়ই 3 সাইকেলের ছবিটা দেখবে, তো এটা 3 মলিকিউলস, এই 3 অণু এটিপি দরকার হয় আর 2 অণু এনএডিপিএইচ এর দরকার হয়। স্টেটমেন্ট বেস কোশ্চেন বলছে প্যারেনকাইমা ইজ লিভিং টিস্যু, ঠিক আছে লিভিং টিস্যু, বাট কোলেনকাইমা ইজ ডেড। কোলেনকাইমা ডেড হয় না, কোলেনকাইমা লিভিং হয়। আচ্ছা লিভিং কি করে বোঝা যাবে, ওখানে কিন্তু আমি ডিফাইন স্টেটমেন্ট দেখলাম না, ডিফাইন কোনো সেন্টেন্স দেখলাম না যেটা বলছে যে এটা লিভিং, বাট জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং এর পরে আসছে যে তার নিচে ওখানে নিচে লাইনটা মেনশন করা আছে স্ক্লেরন কাইমার মধ্যে প্রোটোপ্লাস্ট নেই, ডিভয়েড অফ প্রোটোপ্লাস্ট, এই জন্য স্ক্লেরন কাইমাকে বলা হচ্ছে ডেড টিস্যু। তার মানে বাকি যার মধ্যে প্রোটোপ্লাস্ট আছে তাদেরকে বলবো আমি লিভিং টিস্যু। এবার বাকি প্রোটোপ্লাস্ট আছে মানে প্রোটোপ্লাস্টের মধ্যে এই যে প্রোটোপ্লাজম আর মেসেল, প্রোটোপ্লাজম আর সেল মেমব্রেনটাকে মিলে বলা হচ্ছে প্রোটোপ্লাস্ট। তো ওখানে এগুলাকে লিভিং কেন বলবো, অন্য দিক দিয়ে বলি আমি, এগুলাকে লিভিং বলবো এই জন্য যে এর মধ্যে লিভিং অ্যাক্টিভিটি হবে, ফটোসিনথেসিস হবে। প্যারেনকাইমার মধ্যে ফটোসিনথেসিস হবে আর কোলেনকাইমার মধ্যে ফটোসিনথেসিস হবে। তো কোলেনকাইমার মধ্যে যদি ফটোসিনথেসিস হয়, কোলেনকাইমা লিভিং হবে না ডেড হবে? কোনো একটা কোষের মধ্যে সালোক সংশ্লেষ হচ্ছে, তাহলে ওটা লিভিং হবে না ডেড হবে? নিশ্চয়ই সালোক সংশ্লেষ কি লিভিং প্রসেস, বায়োলজিক্যাল প্রসেস। তো এটা ডেড পার্ট না, এটা হচ্ছে লিভিং টিস্যু। তো এটা স্টেটমেন্ট, 1 নম্বর স্টেটমেন্টটা হয়ে গেল ফলস আমাদের, একটা নম্বর স্টেটমেন্ট ফলস। 2 নম্বর কি বলছে, জিমনোস্পার্ম ল্যাক জাইলেম ভেসেলস বাট প্রেজেন্স অফ এই শব্দটা দুবার লেখা হয়ে গেছে, প্রেজেন্স অফ জাইলেম ভেসেলস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ এনজিওস্পার্ম। জিমনোস্পার্মের মধ্যে জাইলেম ভেসেল থাকে না, কিন্তু এনজিওস্পার্মের মধ্যে জাইলেম ভেসেল থাকে, যেটা এনজিওস্পার্মের একটা শনাক্তকারী বৈশিষ্ট্য হবে।
বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা যায়। হ্যাঁ, এটা একদম সেম টু সেম স্টেটমেন্ট, এটা ঠিক আছে। 86 আর 87, তো স্টেটমেন্টটা কি হবে? ট্রু হবে। জাইলেমের মধ্যে ল্যাক জাইলেম ভেসেল, জাইলেমের মধ্যে জাইলেম ভেসেল থাকে না, কিন্তু এনজিওস্পার্মের মধ্যে জাইলেম ভেসেল থাকে। আর একটা জিনিস, এটা এনজিওস্পার্মকে শনাক্ত করার একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে কি রয়েছে যে ইনহিবিশন অফ সাকসিনেট ডিহাইড্রোজিনেস এনজাইম বাই ম্যালোনেট ইজ এ ক্লাসিক্যাল এক্সাম্পল অফ কোন প্রকার ইনহিবিশনের এটা উদাহরণ? সাকসিনেট ডিহাইড্রোজিনেসকে ম্যালোনেট কি করছে? ইনহিবিট করছে, ম্যালোনেট বাধা দিচ্ছে কাজ করতে। এটা কেমন বাধা? তো এটা হবে আমাদের কম্পিটিটিভ ইনহিবিশন। কি হবে? কম্পিটিটিভ ইনহিবিশন। দেখো, ফিডব্যাক ইনহিবিশন কিন্তু এটা এনসিইআরটি এর মধ্যেই মেনশন নেই। এনজাইম অ্যাক্টিভেশন এটা তো আছে, বাট এটা এরকম ইনহিবিশনের কথাই লেখা হয়। তো এটা ঠিক, আর এটা তো এটাও আশপাশে নেই, কোথাও দেখা যাচ্ছে না, বাট এটার জিনিস মেনশন আছে। এরকম কোনো ইনহিবিশন হয় না, এই ইনহিবিশনটা হয়, বাট এনসিইআরটি এর মধ্যে মেনশন নেই। এনসিইআরটি এর মধ্যে একটাই আছে, কম্পিটিটিভ ইনহিবিশন। তো এই যে সাকসিনেট ডিহাইড্রোজিনেস উৎসেচককে ম্যালোনেট বাধা দিবে, সেটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশনের একটা উদাহরণ, কম্পিটিটিভ ইনহিবিশনের একটা উদাহরণ। আর এই প্রশ্নটা আমি টেস্ট নিয়েছিলাম, সেখানে দিয়েছিলাম এরকম একটা প্রশ্ন, একদম সেম এই কনসেপ্টটা লাগবে প্রশ্নটা সলভ করার জন্য, যে কার অনুপস্থিতিতে কোন উপাদানটির অনুপস্থিতিতে সাকসিনেট ডিহাইড্রোজিনেস খুব ভালোভাবে কাজ করতে পারে। আমি এরকম প্রশ্ন করেছিলাম বাচ্চাদেরকে, মানে প্রশ্ন টেস্টে দিয়েছিলাম তাদের। তো এখানে কি হবে? ম্যালোনেট যদি অনুপস্থিত থাকে তাহলে সাকসিনেট ডিহাইড্রোজিনেস ভালো করে কাজ করতে পারে। আর এটা কি প্রোডাক্ট তৈরি করবে? সাকসিনেট ডিহাইড্রোজিনেস সাকসিনিক অ্যাসিডকে কি করবে? সাকসিনেটকে ফিউমারেটে রূপান্তরিত করবে। এটা ক্রেবস চক্রে এই এনজাইমটার সম্পর্কে পড়ানো হচ্ছে। আর বায়োমলিকুলসে জাস্ট এক্সাম্পলটা দেওয়া হয়েছে, তাহলে পেজ নাম্বার 158 ক্লাস 11। আর এখানে পেজ নাম্বার 86 87 যদি ভালো করে পড়ো তাহলে তুমি এই প্রশ্নটা সলভ করতে পারবে। আর এটাতে ক্লাস 12 এর 108 নম্বর পাতায় ছবিটা। এবার কি বলছে? অক্সিন ইউজ বাই গার্ডেনার্স এটাকে ব্যবহার করে কিসের জন্য? উইড ফ্রি, মানে আগাছা মুক্ত লঞ্চ বলতে এরকম কোন বন দ্বারা আচ্ছাদিত এরকম কোন জায়গা আমি তৈরি করবো, মানে ঘাস দিয়ে একটা জায়গা তৈরি করবো, সেটা শুধু ঘাস দিয়ে ঢাকা থাকবে। তো সেরকম জায়গা তৈরি করার জন্য, ঘাসে ঢাকা একটা প্লেস তৈরি করার জন্য গার্ডেনার্স গুলো কি ইউজ করে? যেখানে কোনো আগাছা থাকবে না। তো আগাছাগুলো মূলত হয় ডাইকট, মানে দ্বিবীজপত্রী। তো এখানে অক্সিনের যে সিনথেটিক ফর্ম আছে 2,4-D, ওটাকে ইউজ করা হয় হার্বিসাইড হিসেবে। তো অক্সিনের সেই যে অক্সিনটা মানে 2,4-D, যেটা সিনথেটিক অক্সিন, আর্টিফিশিয়ালি ওটাকে তৈরি করা হয় কৃত্রিম ভাবে। তো ওই অক্সিনটা কি করবে? ডাইকট গুলোকে ধ্বংস করে, বাট কি ডাজ নট এফেক্ট ম্যাচিওর মনোকট প্লান্ট। এটা হবে এটা সঠিক উত্তর। এই যে অক্সিনটা আছে কিনা, দ্বিবীজপত্রী যে উইড গুলো থাকবে, দ্বিবীজপত্রী গুলোকে নষ্ট করে দেবে, দ্বিবীজপত্রী আগাছাগুলোকে নষ্ট করে দেবে, কিন্তু যেগুলো ম্যাচিওর মনোকট প্লান্ট আছে ওদের কোনো ক্ষতি করবে না। এই জন্য গার্ডেনার্স গুলো মনোকট গ্রাস কি মনোকট, তো আমার কথা হচ্ছে আমাকে গ্রাসটা ভালো রাখতে হবে, মানে মনোকট গুলোকে ভালো রাখতে হবে, কিন্তু উইড ফ্রি করতে হবে, মানে দ্বিবীজপত্রী যে আগাছাগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে। তো এই জন্য আমরা অক্সিন ব্যবহার করি। অক্সিন কি করবে? দ্বিবীজপত্রী আগাছাগুলোকে পুরো পরিষ্কার করে দিবে, আর গ্রাস গুলো একবীজপত্রী মনোকট গ্রাস গুলোকে কোনো এফেক্ট করবে না। তো এই জন্য গার্ডেনার্সরা কি করে? অক্সিনকে ব্যবহার করে, কারণ অক্সিন এফেক্ট করে না, অক্সিন ডাজ নট এফেক্ট ম্যাচিউর মনোকট প্লান্ট, প্লান্টকে অক্সিন এফেক্ট করে না। প্রমোট অ্যাবসেশন, এটা তো হবে না, কারণ এখানের সঙ্গে এর সঙ্গে তোমার উইড ফ্রি করার কোনো সম্পর্ক নেই। এই লাইনগুলো আছে পেজ 248 আর 249 পাতায় অক্সিন সম্পর্কে যেখানে পড়ানো হয়েছে। প্লান্ট গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ক্যান হেল্প ইন সলিউশন। হ্যাঁ, এটা জিনিসটা সঠিক, বাট এখানে আমাদের যেটা অ্যান্সার হবে, এখানে আমাদের এটা অ্যান্সার হবে, কারণ আমাদেরকে জিজ্ঞাসা করছে এই কাজটা করার জন্য, এই যে কাজটা আছে উইড ফ্রি করার জন্য এবং গ্রাসকে রেখে দেওয়ার জন্য, এখানে অক্সিন কোন
পারপাসে অক্সিজেনটাকে ইউজ করা হয়। মানে অক্সিজেনটাকে কেন ইউজ করছি, অক্সিজেনটাকে কিভাবে ইউজ করছি, কারণ কি কারণে অক্সিজেনকে ইউজ করছি, কি কারণে অক্সিজেনকে ইউজ করছি, যার মাধ্যমে আমরা আগাছা মুক্ত আর গ্রাস যুক্ত জায়গা পাবো, ঠিক আছে। তো এইটা অক্সিজেন এই কাজটা করে, অক্সিজেন একবীজপত্রীকে কোনো এফেক্ট করে না, কোনো প্রভাবিত করে না, এই জন্য আমরা ব্যবহার করি। এগুলো ঠিক আছে, বাট এটার জন্য এটা সঠিক না, ঠিক আছে। এই কাজটা করার জন্য আমাদের অক্সিজেনের এই পারপাসটার জন্য আমরা অক্সিজেনকে ইউজ করি। আশা করি ক্লিয়ার হয়েছে। রাইজোপাস, রাইজোপাস কি, এটা ইজি, এটা তোমার এক্সাম্পল রিলেটেড। আমি যখন পড়িয়েছিলাম তখন একটা কথা বলেছিলাম বারবারই, যে প্রশ্ন কয়েকটাই পড়িয়েছি, তার মধ্যে এটা পড়িয়েছিলাম যে রাইজোপাস, ব্রেডমন, অমুক যেগুলো আছে ম্যাচ দা কলামের মধ্যে, এই কয়েকটাই প্রশ্ন ছিল, তার মধ্যে এটা একটা প্রশ্ন দিয়েছিলাম যে ম্যাচ দা কলামে এদিক থেকে ওদিক, যে রাইজোপাস কি হবে, রাইজোপাস হবে ব্রেডমন, তাহলে এর 3 নাম্বার, এর 3। উস্টিলাগো, উস্টিলাগো স্মার্ট ফাঙ্গাস, উস্টিলাগো স্মার্ট ফাঙ্গাস, তো বি এর 2। পক্সিনিয়া রাস্ট, রাস্ট ফাঙ্গাস, সি এর 4। ডি এগারিকাস মাশরুম। জাস্ট আমি এই চ্যাপ্টার পড়ানোর সময় কয়েকটাই প্রশ্ন করেছিলাম, আর এই জিনিসটা বলেওছিলাম যে এগুলো এক্সাম্পল রিলেটেড ম্যাচ দা কলামে এরকম ভাবে আসতে পারে। আর বলেছিলাম যে উদাহরণে যখন এই নামটা মনে রাখবে, মনে করো তুমি রাইজোপাস নামটা মনে রাখছো, তো রাইজোপাসের সঙ্গে একবারে ওই নামটাকে যুক্ত করে মনে রাখবে যে রাইজোপাস ব্রেড মল্ড। এরকম না যদি শুধু রাইজোপাস মুখস্থ করব আবার ব্রেড মল্ড আলাদা করে মুখস্থ করবো, একসাথে রাইজোপাস ব্রেড মল্ড, রাইজোপাস ব্রেড মল্ড, পক্সিনিয়া রাস্ট, পক্সিনিয়া রাস্ট, এরকম ভাবে একসাথে পক্সিনিয়া রাস্ট, উস্টিলাগো স্মার্ট ফাঙ্গাস, উস্টিলাগো স্মার্ট ফাঙ্গাস। আর সেই উদাহরণগুলোকে আমি একটা পাতায় দিয়েছি এবং সেখানে একটা সুন্দর ট্রিক দিয়েছি। ट्रिकটা আমি একটু বলে দিই, কিন্তু ডিটেल्स বলবো না। परम यूपीआई पेमेंट अपना बैंक है, पेमेंट करने के लिए स्कैन करें। अरे पागल है क्या, डकैत है ये लोग, सब लूट लेगा, এরকম কিছুটা জাস্ট মনে থাকবে আশা করছি। ওখানে যতগুলো উদাহরণ ছিল সবগুলোকে সুন্দর করে মার্জ করে দেওয়া হয়েছে উইথ তাদের ক্লাস কি আছে ওটা সহ। এটা পাওয়া যাবে ক্লাস 11 এর 23-24 পাতায়, যেগুলো এক্সাম্পল পার্ট আছে, ওই পড়ানোটা শেষে লাস্টের দিকে এক্সাম্পল গুলো রাখা আছে ওখান থেকে। এটা আছে ম্যাচ দা কলাম, আমাদের জন্য 31 নম্বর প্রশ্ন। এই পাশে 4টা জিনিস আছে আর এই পাশে 4টা জিনিস আছে, এগুলোকে ম্যাচ করতে হবে। তো এই নম্বরে আছে ক্লস্ট্রিডিয়াম বিউটাইরিকাম, এটা কার সঙ্গে ম্যাচ হবে? 3 নম্বরে আছে বিউটারিক অ্যাসিড এর সঙ্গে, কারণ এই ক্লস্ট্রিডিয়াম বিউটাইরিকাম কি করে, বিউটারিক অ্যাসিড তৈরি করে, তো এর ম্যাচ হবে 3 নম্বর, ঠিক আছে। এরপরে আছে কি স্যাকারোমাইসিস সেরেভিসি, এটা কি স্যাকারোমাইসিস সেরেভিসি কি জিনিস, এটা হচ্ছে ইস্ট। তো ইস্ট কি করে ইথানল প্রোডিউস করে কমার্শিয়ালি, তো বি এর কি হবে, বি এর 1 নম্বর। সি, সি কি বলছে ট্রাইকোডার্মা পলিস্পোরাম, এটা সাইক্লোস্পোরিন এ তৈরি করে। আর সাইক্লোস্পোরিন এ কি করে, এটা হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট, ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট মানে আমাদের দেহের মধ্যে এক ধরনের ক্ষমতা আছে যে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, বাইরের যে কোনো বস্তুকে আমরা শনাক্ত করতে পারি। এই জন্য যখন অর্গান ট্রান্সপ্লান্টেশন করা হয়, মনে করো আমাকে অন্য কারো কিডনি দেওয়া হবে, তো আমার দেহটা কি করবে, সেই কিডনিটা বাইরের কিডনি, বাইরের কোনো একটা জিনিস বলে সেটাকে রিজেক্ট করতে চাইবে, কারণ আমার দেহের মধ্যে আমার দেহটা কি করবে, নিজের জিনিসকে রক্ষা করার জন্য, কারণ অন্য কিডনি নিতে চাইবে না। তো আমার সেই মুহূর্তে কি করা হবে, নিজের দেহটা যে নিজেকে রক্ষা করতে চায়, সেই যে ইমিউনিটি পাওয়ারটাকে কমিয়ে দেওয়া হয় সাইক্লোস্পোরিন এর মাধ্যমে, দিয়ে তখন অর্গান ট্রান্সপ্লান্টেশন করা হয়। তো ট্রাইকোডার্মা পলিস্পোরাম এটা হচ্ছে সাইক্লোস্পোরিন এ, তাহলে সি এর 4 নম্বর। যে কোনো ব্যক্তির দেহ মানে যে কোনো ব্যক্তির মধ্যে যদি বাইরের কোনো জিনিস এন্ট্রি করানো হয়, তাহলে সেই ব্যক্তির দেহটা বাইরের জিনিসকে রিকগনাইজ করতে পারবে। যে কোনো কিছু, মনে করো তোমার দেহের মধ্যে বাইরে কারো কিডনি হোক, অন্য কিছু কিডনি ট্রান্সপ্লান্টেশন হোক, কোনো হার্ট ট্রান্সপ্লান্টেশন হোক, যা কিছু ট্রান্সপ্লান্ট করবা, তখন তোমার দেহটা ওকে চিনতে পারবে যে এটা বাইরের জিনিস। যতই মিল থাক, যতই কিছু মিল, যতই ম্যাচিং হোক, ব্লাড ম্যাচ হোক,
আরো কত কিছু মেশো, তবুও কিন্তু দেহটা আইডেন্টিফাই করবে যে এটা বাইরের জিনিস। এটাই হচ্ছে ইমিউনিটি পাওয়ার, সেটাকে সাপ্রেস করে দেওয়া হবে যেন মানে কাজ করতে না পারে, বাইরের জিনিসকে যেন ত্যাগ করতে না পারে, বাইরের জিনিসকে যেন মানে ডিনাই করতে না পারে, যেন ধ্বংস করে দিতে না চায়। এরপর আছে স্ট্রেপ্টোকক্কাস, এটা তৈরি করবে স্ট্রেপ্টোকাইনেস বলে একটা উৎসেচক। এই উৎসেচক গুলো কি করবে, ক্লট বাস্টার বলা হচ্ছে এগুলোকে। এই যে ব্লাড ভেসেলস, তেমন একটা রক্তবাহ আছে, এর মধ্যে রক্ত জমাট বেঁধে গেছে এরকম, আর এটা রক্ত জমাট বেঁধে রক্ত যাওয়াটাকে ব্লক করে দিচ্ছে, রক্ত যাওয়াটা ব্লক করে দিচ্ছে। তো এই জিনিসটাকে রিমুভ করার জন্য আমরা স্ট্রেপ্টোকাইনেস উৎসেচকটা ব্যবহার করবো। এটা কার কাছ থেকে পাবো, স্ট্রেপ্টোকক্কাস থেকে পাবো। আর এই এরকম কোনো কারণে অথবা অন্য কোনো কারণে যখন রক্তটা হৃৎপিণ্ডের মধ্যে পৌঁছাতে পারে না, এই ঘটনাটা বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ব্লকেজ অফ ব্লাড, মানে ব্লাড ফ্লো করতে পারছে না ঠিকমতো, ব্লকেজ হয়ে গেছে, এই ঘটনাটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তো সেই জায়গার বাধাগুলোকে সরিয়ে নেওয়ার জন্য, কেটে দেওয়ার জন্য স্ট্রেপ্টোকাইনেস উৎসেচক ব্যবহার করা হয়। জাস্ট মোটামুটি ডিসক্রাইব করলাম, এটা তো প্রপার লেকচার না যে সবকিছু ডিসক্রাইব করো, জাস্ট মনে করে দেওয়ার জন্য। তো ডি এর কি হবে, ডি এর হবে 2 নাম্বার। এরপরে 32 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এটার রেফারেন্স কি আছে, এটা ক্লাস 12 এর 183 183 পেজে দেখবা, পেয়ে যাবে, সবকিছু পেয়ে যাবে যা আছে, ইজি আছে খুব, মানে জাস্ট এক্সাম্পল গুলো। এবার 32 নাম্বার হচ্ছে ইন এ প্লান্ট ব্ল্যাক সিড কালার, ব্ল্যাক সিড কালার ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল বি। তো যে কোনো একটা বীজ আছে, মনে করো একটা গাছের বীজ আছে, একটা গাছের বীজ হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক। তো ব্ল্যাক কখন হবে, যখন তার মধ্যে জিনোটাইপ ক্যাপিটাল বি থাকবে, অথবা কি থাকবে, অবলিক দেওয়া আছে ক্যাপিটাল স্মল। উদ্ভিদের মধ্যে যদি এটা জিনোটাইপ থাকে তাহলে তার বীজগুলো হবে কালো, এটা জিনোটাইপ থাকলে তার বীজগুলো হবে কালো, ঠিক আছে। এবার গল্প হচ্ছে যে একটা প্লান্ট, এটা হচ্ছে ডমিনেন্ট, ব্ল্যাক কালারটা কি ডমিনেন্ট কালার। এরপরে বলছে ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য জিনোটাইপ, জিনোটাইপটাকে খুঁজে বার করার জন্য, আচ্ছা রিসেসিভ কি বলছে, রিসেসিভ হচ্ছে তোমার হোয়াইটটা হচ্ছে রিসেসিভ, আর রিসেসিভের ট্রেড কি স্মল বি স্মল। তো কি বলছে, ইন অর্ডার টু ফাইন্ড আউট দ্য জিনোটাইপ, কি খুঁজে বার করতে হবে, জিনোটাইপ, ঠিক আছে, অফ দ্য ব্ল্যাক সিড। এই যে ব্ল্যাক সিড, মনে করো তোমাকে একটা ব্ল্যাক সিড দিয়ে দেওয়া হয়েছে, এই যে ব্ল্যাক সিড দিয়ে দিলাম, এর জিনোটাইপ তোমাকে খুঁজে বার করতে হবে। দেখো জিনিসটা বুঝবা, বল ব্ল্যাক, যখন কোনো একটা গাছের বীজের বর্ণগুলো ব্ল্যাক হচ্ছে তখন তার মধ্যে জিনোটাইপ হয় এটা থাকবে, না হয় এটা থাকবে। এই দুটার মধ্যে যে কোনো একটা জিনোটাইপ, যদি গাছটার মধ্যে এইরকম জিনোটাইপ থাকে তাহলে তার বীজগুলো হবে কালো, গাছের মধ্যে যদি এরকম জিনোটাইপ না থাকে, এরকম জিনোটাইপ থাকে, তবুও গাছের বীজগুলো হবে কালো। বাট এখানে প্রশ্ন হচ্ছে, আমি একটা গাছ তোমাকে দিলাম, এটার জিনোটাইপটা তোমাকে খুঁজে বার করতে হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, খুঁজে বার করতে হবে যে এর জিনোটাইপটা কোনটা, এটা নাকি এটা, বুঝা গেছে। তাহলে এর সঙ্গে উইথ হুইচ অফ দা ফলোইং জিনোটাইপ উইল ইউ ক্রস ইট, তাহলে এর জিনোটাইপটা খুঁজে বার করার জন্য কার সঙ্গে একে ক্রস ঘটাবে, যার সঙ্গে ক্রস ঘটাবে তার জিনোটাইপ কি হবে। তাহলে এটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে টেস্ট ক্রসের সঙ্গে রিলেটেড। তো এটাকে টেস্ট ক্রস করাতে হবে, আর টেস্ট ক্রস করার জন্য আমরা হোমোজাইগাস রিসেসিভ ট্রেটকে চুজ করি। তো এটার অ্যান্সার হবে এটা। টেস্ট ক্রস রিলেটেড 74 পাতায় আছে, 12 এর 74। আর এই পাতার রেফারেন্স দিয়ে আরেকটা প্রশ্ন সলভ হয়েছে এর আগে, ওখানে ম্যাচ দা কলামে ছিল ওটা। এরপরে নিউক্লিয়াসে তৈরি হবে, কি হবে তৈরি, নিউক্লিয়াসে তৈরি হবে তোমার অ্যাক্টিভ রাইবোসোমাল আরএনএ। তার মানে এটার অ্যান্সার যদি আমি দিই, এর জন্য কি হবে, এর জন্য হবে 3 নাম্বার। আচ্ছা এটা কোথায় আছে, খুব খুব দারুণ জিনিস এখানে আমি এটা দেখলাম যে এটা 11 এর, আচ্ছা এটা রেফারেন্স 134,
এটা কি আছে, এটা ক্লাস 11 এর যে নিউক্লিয়াস সম্পর্কে পড়াটা আছে, একদম 11 এর 138 পাতা, সব থেকে লাস্টের আগের লাইনটা, সব থেকে লাস্টের আগের লাইনটা নিউক্লিয়াস সম্পর্কে বলা হয়েছে, আর এই কথাটা সেখানে মেনশন করা হয়েছে। এরপর আছে বি, সেন্ট্রিওল সম্পর্কে। তো এটার অ্যান্সার হবে অর্গানাইজেশন লাইক কার্টহুইল মডেল, তাহলে এটার 2 নাম্বারটা। এবার এটা সম্পর্কে ইন্টারেস্টিং কি, যে 137 পাতা ক্লাস 11 এর 137 পাতা, সব থেকে লাস্ট লাইনটা, ওই পাতার সব থেকে লাস্ট লাইনটায় এই জিনিসটা মেনশন আছে যে কার্টহুইল মডেল সম্পর্কে, সেন্ট্রিওল অর্গানাইজেশন, ঠিক আছে। এরপর আছে লিউকোপ্লাস্ট, মানে কি লিউকোপ্লাস্টের যে লিউকোপ্লাস্টের ক্ষেত্রে কি আছে, লিউকোপ্লাস্টও পাওয়া যাবে ক্লাস 11 এর 135 পাতা, ক্লাস 11 এর 135 পাতার যে পেজটা আছে তার সব থেকে লাস্টের আগের লাইনটা, মানে এর মতো ওখানে পাওয়া যাবে যে লিউকোপ্লাস্ট সম্পর্কে বলা হয়েছে যে লিউকোপ্লাস্ট কি করে, স্টোরিং নিউট্রিয়েন্টস কে স্টোর করে। তাহলে এটা কি হবে 4 নম্বর। বি, গলজি অ্যাপারেচাস কি করবে, সাইট অফ ফরমেশন অফ গ্লাইকোলিপিড। এটারও একটা ইন্টারেস্টিং আমি কথা বলে দিই এখানে, যে এই যে ক্লাস 11 এর 134 পাতা আছে কিনা, 134 পাতা আছে, 134 পাতায় গলগি বডি সম্পর্কে যে লাস্ট লাইনটা আছে, গলগি বডির প্যারাটা শুরু করবো, পড়তে গলগি বডির যে লাস্ট লাইনটা আছে সেখানে এই কথাটা মেনশন আছে। তাহলে আমি একবার মিলিয়ে বলে দিচ্ছি, নিউক্লিয়াস কি করে, নিউক্লিয়াস সাইট ফর অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস, রাইবোজোমাল আরএনএ তৈরি করবে নিউক্লিয়াস। 3 নম্বর কি, সেন্ট্রিওলের মধ্যে কার্টহুইল মডেল পাওয়া যাবে যেটা গরুর চাকার মতো। এটা যদি ভালো করে পড়ো না, ক্লাস 9 এগুলো পড়ানো হয়, ইজি প্রশ্ন। লিউকোপ্লাস্ট কি করে, সঞ্চয়ে সাহায্য করে, এটাও ক্লাস 9 এর কনসেপ্ট। গলজি অ্যাপারেচাস কি করে, গ্লাইকোলিপিড তৈরি করে, এটা একটু হায়ার লেভেল বলতে পারো, গ্লাইকোলিপিড তৈরি করে। তো 4টা জিনিস ম্যাচ হয়ে গেল। রেফারেন্স প্রত্যেকের জন্য আলাদা আলাদা, খুব ভালো, একটু ভালো মানের প্রশ্ন বলা যেতে পারে, কারণ 4টা পেজের রেফারেন্স নিয়ে এটাকে সলভ করতে হবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, বাট কোশ্চেনটা ইজি। আচ্ছা, এটা কত নাম্বার কোশ্চেন হলো, 33 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে আমাদের 33 নাম্বার কোশ্চেন। এরপর আছে 34 নাম্বার কোশ্চেন। এখানে কি বলছে, বাবা এত বড় কোশ্চেন, বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্টস, সঠিক স্টেটমেন্টস গুলো নির্বাচন করো। এই যে একটা জিনিস এখানে ধ্যান দাও, কারেক্ট স্টেটমেন্ট বলেছে, এখানে অনেক সময় হয় কি ইনকারেক্ট স্টেটমেন্ট জিজ্ঞাসা করা হয়, মানে ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো লক্ষ্য রাখাটা। তো কারেক্ট স্টেটমেন্টস, তো প্রথম পয়েন্টটা কি বলছে, এ, দ্য ফ্লাওয়ার অফ ভ্যালিসিনেরিয়া আর কালারফুল এন্ড প্রডিউস নেক্টার। দেখো তার যে ভ্যালিসিনেরিয়া আছে এটা কি করবে, এটা হচ্ছে ওয়াটার পলিনেটেড, এটা কি, এটা হচ্ছে ওয়াটার পলিনেটেড। তো ওয়াটার আর ওয়াইড পলিনেটেড যে ফ্লাওয়ার গুলো আছে সেগুলো তোমার কি হয়, সেগুলো হয় নট কালারফুল, নট প্রডিউস নেক্টার। এই যে 29 নম্বর পাতার সব দিকে লাস্টের দিকে লাইনগুলো দেখবা এই কথাটা মেনশন আছে, ডাইরেক্টলি মেনশন নেই, প্রথম দিকে লেখা আছে যে ভ্যালিসিনেরিয়া হচ্ছে ওয়াটার পলিনেটেড, আর সব দিকে লাস্টের লাইনটা লেখা আছে যে ওয়াটার আর যেগুলো ওয়াইড পলিনেটেড হয় তাদের কালার হয় না, মানে কালারফুল হয় না, এবং কি তারা কি করে, নেক্টার তৈরি করে না। এই দুটো জিনিসকে লিঙ্ক করে এই অপশনটা তোমাকে সলভ করতে হবে। তো এটা জিনিস ভুল, নেক্টার প্রডিউস করে না, এখানে বলছে প্রডিউস নেক্টার, তো ভুল হয়ে গেল। এরপরে কি বলছে, দ্য ফ্লাওয়ার ওয়াটার লিলি আর নট পলিনেটেড বাই ওয়াটার, এই স্টেটমেন্টটা ঠিক আছে। তো ওয়াটার লিলি আর ওয়াটার হ্যাসিং বলে দুটো ওখানে প্লান্টের কথা বলা হয়েছে, যারা কি করে ওয়াটারে থাকে অথচ ওয়াটার দিয়ে পলিনেশন করবে না, মানে জিনিসটা ভালোই, মানে আজব টাইপের, ওয়াটারে থাকছে অথচ ওয়াটার দিয়ে পলিনেশন করে না, একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা জিজ্ঞাসা করা যেতেই পারে, এক্সপেক্টেড কোশ্চেন এগুলো। সি নাম্বার, ইন মোস্ট ওয়াটার পলিনেটেড স্পিসিস দ্য পলেন গ্রেনস আর প্রোটেক্টেড ফ্রম ওয়েটিং। হ্যাঁ, মানে ওয়েটিং বাই মিউসিলেজিনাস কভার, যেন ওটা ভিজে না যায় সেই জন্য ওটা মিউসিলেজ কভার দিয়ে ঢেকে রাখা হয়, এই স্টেটমেন্টটা ওই পাতার মধ্যেই আছে। পলেন গ্রেনস অফ সাম হাইড্রোফাইটস আর লং এন্ড রিভার লাইক, লম্বা, পলেন গ্রেন গুলো কেমন হবে, লম্বা এবং রিভার লাইক, ফিতার মতো। দেখো এখানে একটা জিনিস আমি যেটা মনে করি, এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি ভুল হওয়ার কথা, কারণ এখানে সাম না হয় এটাতে মোর হওয়া উচিত, কারণ ওখানে যে লাইনটা লেখা আছে, ওখানে লেখা আছে pollen grains of many species,
লাইক দ্যাট, মানে যারা জল দিয়ে, যেই উদ্ভিদগুলো জল দিয়ে পলিনেশন করে, তাদের বেশিরভাগ, মেনি কথাটা মেনশন করা হয়েছে, মেনি মেনি সাচ স্পিসিস, এরকম স্পিসিসের মধ্যে কি আছে, পলেন গ্রেইনস গুলো কি হবে, লং এবং রিবন লাইক। তো ওই কথা অনুযায়ী যে অনেকগুলো, আর এখানে বলছে পলেন গ্রেইনস অফ সাম হাইড্রোফাইটস আর লং এন্ড রিবন লাইক। তো সাম কথাটা অতটা প্রযোজ্য নয় এখানে, মেনি কথাটা ঠিক ছিল, মোর কথাটা ঠিক ছিল, জেনারেলি কথাটা ঠিক ছিল, বাট সাম কথাটা অতটাও ঠিক না। এটাকে যদি ভালো করে কনসিডার করা হয় তাহলে এটা রং হবে, একদম কনফার্ম। বাট এখানে আমি যখন অপশন দেখছি যে অপশন সবগুলোর মধ্যে ডি আছে, তার মানে এটাকে আমাকে ঠিক মনে করে চলতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখবা এগুলো যদি তোমরা আবার পরের বছর করো কিনা, এই স্টেটমেন্টটা কিন্তু আবার ভুল হবে, ভালো করে দিবা। মেনি, সাম, এনি, এই যে কথাগুলো আছে এগুলো দিয়ে ওরা গেম খেলে। মেনি, সাম, মোর, মোস্ট, জেনারেলি, অনলি, এনি, এই কথাগুলো দিয়ে কিন্তু খুব প্রশ্নগুলোকে ফ্লাকচুয়েট করা হয়, মানে প্রশ্নগুলোকে একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করি। এবার যদিও প্রশ্ন ইজি এসেছে, বাট তবু আমি বললাম এই কথাটা মাথায় রাখবেন। ইন সাম হাইড্রোফাইটস, এখানেও ওই লাইনটার সঙ্গে এই লাইনটা আছে, তো সাম না, এখানে আমি আশা করছি যে মেনি আর মোর দিলে স্টেটমেন্টটা বেশি কারেক্ট হতো। ইন সাম হাইড্রোফাইটস দ্য পোলেন গ্রেইনস আর ক্যারিড প্যাসিভলি, প্যাসিভলি মানে নিজে ভাসছে না, জল তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ইনসাইড ওয়াটার, জলের মধ্যে, জলের সঙ্গে ভেসে ভেসে যাচ্ছে, কে যাচ্ছে, পলেন গ্রেইনস যাচ্ছে, কে যাচ্ছে, পলেন গ্রেইনস যাচ্ছে। তো এটাকে কনসিডার করতে হবে ঠিক, তো এটাও কনসিডার করতে হবে ঠিক, ওটার সঙ্গে এটা এক এক লাইনে এই কথাটা মেনশন আছে, এক বাক্যে। তাহলে এখানে বি সি ডি ই এটা হবে সঠিক উত্তর, বাকিগুলো সব যা আছে ভুলভাল। এটা 12 এর 29 নম্বর পেজে আছে, আর এটা একটু আমার হিসাবে ভালো, মানে ইন্টারপ্রেটেড করা কোশ্চেন, যেটা আমাদেরকে মানে বিবেচনা করে দেখতে হবে, বিবেচনা করে দেখা উচিত আগামী ইয়ার্সের জন্য। তো এই যে বুলিফর্ম সেলস আছে রেসপন্সিবল ফর কিসের জন্য দায়ী হবে, তো ইনক্রিজ ফটোসিনথেসিস ইন মনোকট, এটা তো হবে না। প্রোটেক্টিং দ্য প্লান্ট ফ্রম সল্ট স্ট্রেস, না এটাও হবে না। তো প্রোভাইডিং লার্জ স্টোরেজ ফর সুগার, সুগার তো ক্লোরোপ্লাস্টের মধ্যে স্টোর হবে, আরো অন্যান্য জায়গার মধ্যে। ইনওয়ার্ড কার্লিং অফ লিভস, এটা হবে, ঠিক আছে। ইনওয়ার্ড কার্লিং, যখন ওয়াটার কম থাকবে সেই মুহূর্তে পাতাটা কি হবে, কার্ল হয়ে যাবে এবং ওয়াটার লসকে আটকাবে। এটা ক্লাস 1194 পাতা। মনোডেলফাস, ইন মনোডেলফাস ম্যাচ দা কলাম আছে, এটা কিছু লিখে দিই। মনোডেলফাস কি হবে, মনোডেলফাস হবে চায়না রোজ, মনোডেলফাস চায়না রোজ, তাহলে একের কি হলো 4। ডায়াডেলফাস, ডায়াডেলফাস হবে পি, তাহলে বি এর হচ্ছে 2। পলিডেলফাস হবে, পলিডেলফাস হবে সিট্রাস, পলিডেলফাস হবে সি এর 1, সিট্রাস। এপিফাইলাস, এপিফাইলাস কি জিনিস, পেরিয়ান্থের সঙ্গে স্টেমেন যদি অ্যাটাচ থাকে তাহলে তাকে বলা হবে এপিফাইলাস। তো এটা হবে লিলির মধ্যে হবে ডি এর 3, ডি এর 3, ক্লাস 11 75 পেজ এনসিইআরটি। 37 নম্বর প্রশ্ন কি হচ্ছে, আইডেন্টিফাই দ্য স্টেপ ইন ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল which does not involve অক্সিডেশন, যেখানে কি হবে, অক্সিডেশন হবে না। তো যখন সাকসিনিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হবে তখন এর মাঝখানে স্টেপে কি হয়, অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে কোন একটা প্রোডাক্ট থেকে, মনে করো যে H2O আছে, এখান থেকে মাইনাস হাইড্রোজেন হলে অক্সিজেন যদি তৈরি হয় তাহলে এটা কি বলবো, এটা অক্সিডেশন হয়ে অক্সিজেন তৈরি করেছে, মানে এখান থেকে হাইড্রোজেনটা রিমুভ হয়েছে। তো যখন সাকসিনিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড তৈরি হবে তখন এর মাঝখানে ফিউমারেট তৈরি হবে, ফিউমারিক অ্যাসিড, তো সেখানে কি হবে, হাইড্রোজেনটা রিমুভ হচ্ছে, তার মানে সাকসিনিক অ্যাসিডের অক্সিডেশন হচ্ছে, আর কি তৈরি করে, FADH2, FADH2, এই হাইড্রোজেনটা বের হয়, তার মানে এখানে অক্সিডেশন হয়। এরপরে সাকসিনাইল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বের হয় না, এখানে শুধুমাত্র ওই স্টেপে দেখবা শুধুমাত্র এটিপি তৈরি হচ্ছে, ওই স্টেপে কি হচ্ছে, এটিপি তৈরি হচ্ছে, তো এটা এখানে অক্সিডেশন হয় না, তো এটা আমাদের অ্যান্সার হবে। এরপরে বাকি অ্যান্সার গুলো দেখি, আইসোসিট্রেট থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, যখন আইসোসিট্রেট থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি হবে তখন একটা কি হবে, হাইড্রোজেন রিমুভ হবে,
ওই হাইড্রোজেন রিমুভ হয়ে NaDH2 বানাবে। এরপরে যে আছে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই জায়গায় কি হবে একটা NaDH2 তৈরি হবে, NaDH2 তৈরি হবে। তার মানে এখানে কি হচ্ছে, এই স্টেপগুলোতে হাইড্রোজেন বেরোচ্ছে, এখানে হাইড্রোজেন বেরোচ্ছে, তিনটা স্টেপে হাইড্রোজেন বেরোচ্ছে, মানে তিন জায়গায় অক্সিডেশন হচ্ছে, আর এখানে হাইড্রোজেন বেরোচ্ছে না, তার মানে এখানে অক্সিডেশন হচ্ছে না। তো এটা আমাদের সঠিক উত্তর হবে। কনসেপচুয়াল প্রশ্ন সলভ করার জন্য কনসেপচুয়াল নলেজ লাগবে, যেখানে 232 পাতা দিয়ে পড়ে সেটাকে মানে বোঝা যেতে পারে যে কিভাবে না হয়, বুঝতে পারবো। এটাকে তো অনেক ডিটেলসে পড়ানো হয়, এনসিইআরটি তে যা থাকে সেটাকে একটু ছকটা একটু বাড়িয়ে পড়ানো হয়, যেরকম আমি ওয়ান শটে পড়িয়েছি, দেখবে। এবার কি বলছে, দ্য ডিএনএ প্রেজেন্ট ইন ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ডিএনএ থাকে, আমরা জানি নিউক্লিয়াস আর ক্লোরোপ্লাস্টের মধ্যে ডিএনএ থাকবে, আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকবে, এই দুটো জায়গায় ডিএনএ থাকে সেল অর্গানেলের মধ্যে। তো এখানে একটা ভালো ইম্পর্টেন্ট জিনিস এটা, তো এখানে কি হবে, সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ হবে, কোনো বাকি অপশন পরে অতটা মাথায় নেওয়ার দরকার নেই, সার্কুলার হবে, ডাবল স্ট্র্যান্ডেড। ক্লাস 11 এর এনসিইআরটি 136 পাতা, সেলুলার ইউনিট অফ লাইফ চ্যাপ্টারে ক্লোরোপ্লাস্টের সব থেকে, ক্লোরোপ্লাস্টের দিকে ওই ছবিটার পাশে ডায়াগ্রামের সব থেকে লাস্টের দিকে আছে। এরপরে কি আছে এখানে, ভালো প্রশ্ন, এটা অনেক পেজ থেকে ইনফরমেশন করে নেওয়া হয়েছে। গ্রিফিথ কি করেছিল, ট্রান্সফর্মিং প্রিন্সিপাল দিয়েছিল, ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। তাহলে কি হবে, তাহলে আমাদের হবে এ এর 3 নাম্বার, আর বি জ্যাকব মোনার্ড কি করেছিল, বি করেছিল, এরা দিয়েছিল ল্যাকোপেরন, তাহলে বি এর সঙ্গে কি হবে, ল্যাকোপেরনের ম্যাচ হবে, বি এর 4 নাম্বার। সি এইচজি খুরানা কি করেছিল, খুরানা জেনেটিক কোড সম্পর্কে কাজ করেছিল, তাহলে সি এর 1 নাম্বার। ডি মেসারসন স্টার কি করেছিল, সেমি কনজারভেটিভ ডিএনএ রেপ্লিকেশন প্রমোট করেছিল, হেভি নাইট্রোজেন কন্টেনিং ডিএনএ, হেভি ডিএনএ, নরমাল ডিএনএ, হাইব্রিড ডিএনএ দিয়ে এটা করেছিল, তাহলে ডি এর জন্য কি হবে, ডি এর হবে 2 নাম্বার। এখানে যখন ম্যাচ দা কলাম তুমি সলভ করবে, একটা দুটো জিনিস কি হবে, সময় বাঁচানোর জন্য কনফিডেন্টলি একটা দুটো অপশন দেখবে, ম্যাচ করবে, অপশন দেখবে, যদি একটা দুটো অপশন ম্যাচ করে অ্যান্সার হয়ে যায়, সঠিক অ্যান্সার হয়ে যায়, তাহলে টিক করে আগে যাবে, এই বাকি অপশন দেখার আর কোনো দরকার নেই। একটা দুটো অপশন মনে করো যে এ এর 3 পেয়ে গেছি, বাকি অপশন গুলোতে এ এর 2 আছে, এ এর 1 আছে, কথার মানে বলছি এই যে এ এর সঙ্গে 3 ম্যাচ হলো কিনা, তারপরে তুমি অ্যান্সার খোঁজা শুরু করে দাও, ঠিক আছে। তো এ এর 3 এরকম ভাবে সলভ করো, এটা আশা করি সবাই এভাবেই সলভ করো। তো এ এর 3 যখন দেখো এ এর 3 ম্যাচ হয়ে গেছে, বাকিগুলোতে এ এর 2 আছে, 1 আছে, তার মানে এ 3টা সঠিক উত্তর, ওটা সঠিক উত্তর দিয়ে বাকিটা পড়ার দরকার নেই, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য। আর এরকম মোস্টলি বাচ্চাই সলভ করে, তবুও আমি জাস্ট বললাম যে বাকি জিনিসগুলো তুমি আবার মনে মনে ভাবো যে শিওর হয়ে যাই, অত শিওরিটির দরকার নেই, এটা হয়েছে মানে ঠিক আছে, ব্যাস। Which of the following are fused in somatic hybridization? এই somatic hybridization নিয়ে এটা দিয়ে দুটো প্রশ্ন হলো এই কনসেপ্ট থেকে। আচ্ছা, আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে somatic hybridization-টা আউট অফ এনসিইআরটি হয়েছে, আউট অফ সিলেবাস হয়েছে, বাট এটা হয়নি, এটা আমার একটা মিস্টেক হয়েছে, আমি মানছি। অ্যাকচুয়ালি এটা আছে আমাদের স্ট্র্যাটেজি এনহ্যান্সমেন্ট ফর ফুড প্রোডাকশন, মানে এই যে স্ট্র্যাটেজি এনহ্যান্সমেন্ট আছে না খাদ্য রিলেটেড, ওই যে চ্যাপ্টারটা বাদ দিয়েছে, সেখান থেকে ওই কনসেপ্টটুকু ওই চ্যাপ্টারে, সরি 177 পাতার যে কনসেপ্টটা আছে ছোট, সোমাটিক হাইব্রিডাইজেশন, তারপরে টিস্যু কালচার, মাইক্রোপ্রোপাগেশন, এই কনসেপ্ট গুলো বায়োটেকনোলজিতে আবার গিয়ে ভরে দিয়েছে। তো এটা আউট অফ এনসিইআরটি হচ্ছে না, আউট অফ সিলেবাসে হচ্ছে না, এটা বায়োটেকনোলজি, নিউ এনসিইআরটি বায়োটেকনোলজির মধ্যে যে অ্যাপ্লিকেশন পার্টটা আছে, দুটো পার্ট আছে, একটা হচ্ছে প্রসেস, মানে কিভাবে ওটা পদ্ধতিতে বানানো হচ্ছে, রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে, কি প্রসেসটা কি আছে, বায়োটেকনোলজির জিনিসটা কি, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, ব্যবহার কোথায় কোথায় আছে। তো অ্যাপ্লিকেশন পার্টটা যে পাবা, আমার কাছে নতুন পেজ নাম্বারের ডিটেইলস নেই, বাট আমি দেখলাম যে নতুন যে এনসিইআরটি বানানো হয়েছে, নতুন এনসিইআরটি থেকে এই জিনিসটা মেনশন আছে, বায়োটেকনোলজির মধ্যে এটা মানে ভরে দেওয়া হয়েছে। তো ওল্ড এনসিইআরটি ক্লাস 12 এর 177। তো এখানে প্যানিক হওয়ার যে একটা ব্যাপার ছিল, যে একটা প্রশ্ন প্যানিক, মানে যারা দেখো যারা ভালো মানে ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য তো একটা প্রশ্ন বিশাল, 4 নম্বর অনেক ব্যাপার, 420, মনে করো যে বর্তমানে যে কন্ডিশন চলছে, এমসের একটা সিটের জন্য একটা প্রশ্ন এদিক ওদিক করে দিলে তোমার এমসের সিট চলে যাবে, আর বায়োতে করা মানে তো বিশাল মানে মহাপাপ এটা। যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রিতে একটা দুটো কোশ্চেন এদিক ওদিক করেছো ঠিক আছে, কিন্তু বায়োতে একটা দুটো কোশ্চেন এদিক ওদিক করলে মানে তুমি মহাপাপ করেছো। তো যাই হোক, প্যানিক হওয়ার দরকার নেই, তাহলে ফুললি এই অবধি আমরা যেগুলো পেলাম সবগুলো ফুললি এনসিইআরটি বেসড, কোনো প্যানিক হওয়ার দরকার নেই। তাহলে কি হবে,
সোমাটিক হাইব্রিডাইজেশনে যে ঘটনাটা ঘটে, দুটো ভ্যারাইটি, দুটো প্লান্টের কি কি কোনগুলোকে ফিউজ করা হয়, দুটো প্লান্টের প্রোটোপ্লাস্ট গুলোকে ফিউজ করা হয়। এর আগে বলেছিলাম হয়তো যে এটা আবার ক্লাস 12 এর যে বাংলা মিডিয়াম বোর্ডের যে বইটা আছে সেখানে প্রোটোপ্লাস্ট ফিউশন বলে টপিক আছে, আর এই টপিকটা আমি পড়িয়েছিলাম। যখন আমি পড়িয়েছি তখন প্রোটোপ্লাস্ট ফিউশন কিন্তু আমি পড়াই, প্রোটোপ্লাস্ট ফিউশন, জেনেটিক ফিউশন, হাইব্রিডোমা, এগুলো। এরপরে ক্লাস 12 এর শব্দ কথা। এরপরে কি আছে 41 নম্বর প্রশ্ন, কি বলছে যে রোজ, এটা মানে এখান থেকে খুব ভালো প্রশ্ন, এটা এখান থেকে এক্সাম রিলেটেড প্রশ্ন আছে, তো এটা এক্সপেক্টেড কোশ্চেন, আশা করা যায় এরকম এক্সপেক্টেড কোশ্চেন। তো কি হবে, বিভিন্ন পাতা থেকে আছে, এই ইনফরমেশন 74 পাতায়, এই ইনফরমেশন 73 পাতায়, গ্রুপ গ্রুপ 76, আর এটা 75, আর সবগুলো ক্লাস 11 এর বইতে আছে। তো কি আছে তাহলে, যেগুলো থেকে জানি সেগুলো থেকে সলভ করি। ডি এর 3 নাম্বার, ডি এর 3 নাম্বার ড্রু ফ্রুট হবে ম্যাঙ্গো, ম্যাঙ্গো আর কোকোনাট, এটাকে ড্রু ফ্রুট বলা হচ্ছে, ড্রুপ। তারপরে কি আছে মার্জিনাল প্লাসেন্টেশন, প্লাসেন্টেশন কিন্তু ভালো মেমোরাইজ করা, এক্সাম কিন্তু ভালো, একটু শক্ত করতে আছে, আমিও মানছি, मतलब मेहनत करना पड़ेगा भाई। तो মার্জিনাল কি হবে, মার্জিনাল পি। তো বি এর কি দিয়ে দিচ্ছি আমি, বি এর 4 নাম্বার, সরি 4 নাম্বার হলো এটা, 4 নাম্বার, বি এর 4 নাম্বার। আচ্ছা এবার কটন, কটনের মধ্যে কি হবে অ্যাস্টিরেশন, কটন অ্যাস্টিরেশন। তো সি এর 1 নাম্বার, তাহলে এর কি হবে, এর 2 নাম্বার পেরিগাইনাস ফ্লাওয়ার। তো এটা একটা ট্রিক আছে যে তোমার পেরিগাইনাসের জন্য আরবিপি রোজ ফ্লাওয়ার পিচ, অ্যাস্টিরেশন যে আছে টুইস্টেড এর জন্য কোচিল্লা, কটন চায়না রোজ, লেডি ফিঙ্গার। ট্রিকটা আমার না, আমি অন্য একটা টিচারের দেখেছি, ট্রিকটা ভালো, এই জন্য রিজার্ভ করা। এখানে আর কোনো নিউমেরিক্যালস এত আছে কিনা, এখানে মানে জিনিসগুলো নিউমেরিক্যালস বলা যাবে না, এখানে এক্সাম্পল এত আছে কিনা খুবই কনফিউজিং। তবে এই যে এই চারটা যেটা আমি ট্রিক দেখেছি বা একটু ভালো লেগেছে আমাকে, তো আমি এই জিনিসটা ফলো করি। এটা হচ্ছে অ্যান্সার ক্লাস 12 এর, সরি ক্লাস 11 এর পেজ থেকে।